শোধ হবে। এক নদীর রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আলে যারা তোমাদের কোনদিন শোধ হবে না, 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 শোধ হবে। এক নদীর রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আলে যারা তোমাদের কোনদিন শোধ হবে না, 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 শোধ হবে। এক নদীর রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আলে যারা তোমাদের কোনদিন শোধ হবে না, 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 শোধ হবে। তোমাদের নাম লেখা রবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না। বড় বড় আর গণেদের আসরে তোমাদের কথা কেউ কবে না, তবু জয় বীর মুক্তি সেনা তোমাদের কোনদিন শোধ হবে না, 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 শোধ হবে না। এক নদীর রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আলে যারা তোমাদের কোনদিন শোধ হবে না, 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 শোধ হবে না। ভাগুরা পড়ে থাক ইতিহাস নিয়ে জীবনের হীনতা নিয়ে, ভাগুরা পড়ে থাক ইতিহাস নিয়ে জীবনের হীনতা নিয়ে তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে, তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে।
দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে 6 দফার আন্দোলন হ্যালো প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমাদের মহান নেতা বঙ্গবন্ধু বলেছেন, যার হাতে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে। আসুন আমরা সকলেই মিলে বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধা হয়ে আমাদের এই মাতৃভূমি থেকে ওই পাক হানাদার বাহিনীকে বিতাড়িত করে আমাদের মাতৃভূমিকে রক্ষা করি। আমাদের সবাইকে মুক্তিযুদ্ধে যেতে হবে। আমরা সকলেই মুক্তিযুদ্ধে যাব। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। এ খুদা, 200 বছর 12 দিন ছিল ইংরেজের হাতে, আর 24 বছর ধরে 12 দিন পশ্চিম পাকিস্তানের হাতে। তার ডাকে নারী পুরুষ সারা বাংলাদেশে সাড়া দিয়েছে। আমার মনে হয় আমরা এখন প্রতিদিনের হাত থেকে মুক্ত হতে পারবো। হাসি হাসি হাসি, এই বস্তুটাকে ধরো ধরো। হাসি, অনেক রাত হয়েছে, এখনো তুমি ঘুমোনি কেন? সারা দেশে যে এখন গন্ডগোল চলছে, ব্রিটেনের সাধারণ মানুষকে নিয়ে যে ধরে ধরে মারছে, এখন অনেক রাত হয়েছে, তুমি এখনো বাড়ি ফিরোনি, তাই ঘুমাই কি করে? আমার কি চিন্তা হয় না? আরে সরকারের বিরোধিতা, যারা বিরোধিতা করছে আর তাদেরকে মিলিটারি ধরে নিয়ে মারছে। আরে আমি তো সরকারের বিরোধিতা করছি না, বরং সরকারের পক্ষেই কাজ করছি। তুমি কি তাহলে মেয়েদের হাত মিলিয়েছো নাকি? আরে মিলিটারির হাতে হাত মিলাইছি বিদায় তো ওই যে হিন্দুদের বাড়ি ঘর লুটপাট কইরা এই তামাক আসা, টাকা পয়সা, সোনা দানা সব আনতে পেরেছি। তুমি জন্মভূমি মাটির সাথে বেইমানি করছো, এখনো সময় আছে, তুমি মুক্তিযোদ্ধাদের সাথে হাত মিলাও। সরকারের বিরুদ্ধে আড়াই হাত লাঠি দিয়ে যুদ্ধ করা যায় না হাসি, সেই গুলিতে ওরা মারা যাবে।
করে করছি। মান্য ভাষা আন্দোলন করে যদি মাতৃভাষাদের ছিনিয়ে আনতে পারি, আমরা স্বাধীনতা ফিরিয়ে আনতে পারবো। তুমি ওদের রাজাদের পথ ছেড়ে দিয়ে সেই মুক্তিযুদ্ধে যাও। মুক্তিযোদ্ধারা যুদ্ধ করবে, আমরা আবার রাজাকারেরা ওই হিন্দুদের বাড়িঘর লুটপাট করে রাতারাতি অনেক টাকার মালিক হব। আর যদি দেখি সত্যি সত্যি ওই মুক্তিযোদ্ধারা জিতে যাচ্ছে, তাহলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিয়ে ওই মুক্তিযোদ্ধাদের দলে মিশে যাব। হতে পারবো না, আমাদের কৌশল অবলম্বন করে এগিয়ে যেতে হবে। সেটা কিভাবে কমান্ডার সাহেব? হ্যাঁ মুক্তি ভাই, তোমাকে প্রথমে পাগলের বেশ ধারণ করতে হবে। আমাদেরকে কিভাবে কাজ করতে হবে সেটা হ্যাঁ, শিখিয়ে আমাদের- দেন কমান্ডার সাহেব। মালিক, তোমাকে প্রথমে পাগলের বেশ ধারণ করতে হবে। তুমি ভিক্ষুকের বেশে প্রতিটি রাজাকারের ক্যাম্পে ও মিলিটারিরা কখন কি করছে তার সমস্ত সংবাদ আমাদেরকে দিবে। তারপর অতর্কিত হামলা করে ওদেরকে এই দুনিয়ার বুক থেকে শেষ করে দিতে হবে। তাই করবো কমান্ডার সাহেব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে কমান্ডার সাহেব, আপনার হুকুমে আমরা কাজ করব। কে তুমি? আমরা এই বাংলার মাটি থেকে ওই হানাদার বাহিনীদেরকে সরাতে পারবো ইনশাআল্লাহ। আমাদের কৌশল অবলম্বন করতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, 52 সালে যখন আমরা যুদ্ধ করে মাতৃভাষাকে চিনিয়ে আনতে পেরেছি, তখন আমরা 71 সালে যুদ্ধ করে আমাদের স্বাধীনতাকে আমরা ফিরে আনবো ইনশাআল্লাহ। কে কে তুমি? তুমি? আমি আলীর স্ত্রী, আমার নাম হাসি। হাসি? তাহলে তো তুমি সেই রাজাকার আলীর স্ত্রী মনে হয়। তা তুমি এখানে কি মনে করে এসেছ? আমাকে অবিশ্বাস করবেন না ভাইজান, আমি একটি গোপন সংবাদ দিতে এসেছি আপনাকে। গোপন সংবাদ দিতে এসেছো না আমাদেরকে সংবাদ নিয়ে ওখানে পৌঁছাতে এসেছো? সত্যি কথা বলো। বিশ্বাস করুন ভাই, এই জন্মভূমি মাটিকে যে আমি ভালোবাসি, আমি এই দেশে স্বাধীনতা দেখতে চাই। ঠিক আছে হাসি, আমরা তোমাকে বিশ্বাস করলাম। তাহলে এবার তুমি তোমার গোপন সংবাদটা তুমি বলতে পারো। মিলিটারি ও রাজারা মিলে হিন্দুদের বাড়িঘর লুটপাট করছে যে, আপনারা যদি হিন্দুদের বাড়িঘর পাহারা দেন তাহলে ওদেরকে মারতে পারবে। তোমার মতো গোয়েন্দা নারী আমাদের বিশেষ প্রয়োজন। আমি আপনাদের পাশে সবসময় আছি। ঠিক আছে হাসি, এখন মালিক ভাই, মুক্তি ভাই কমান্ডার সাহেব। চলে এসো, আমাদেরকে আমার ওদিকে দেখতে হবে। তাই চলুন কমান্ডার সাহেব। আরে বলেন হুজুর। এখনো তো চেয়ারম্যানের আসছে না, মুন্সি আসছেন এখানে? হুজুর, ওই মুন্সিকে আমি মিলিটারি ক্যাম্পে যেতে দেখেছি হুজুর। চুপ! দেশের পরিস্থিতি খুব খারাপ। ওই আরামজাদা দিনের আলোতে মিলিটারি ক্যাম্পে কেন গেল? আমাকে কেউ দেখেনি হুজুর। একটা শুভ সংবাদ আছে হুজুর। মুন্সি, এই তোমার হাতে বিটকেস কেন? বুঝতে পারলেন না? এই বিটকেস আর চিঠিটা হুজুরকে দিতে বললো। এই নেন হুজুর। হ্যাঁ দে। এত ভার কেন? মুন্সি, ওই চিঠিতে কি লেখা আছে তা তুমি পড়ে আমাকে শোনাবে। আমি তাই করছি হুজুর।
চেয়ারম্যান সাহেব, ভাব ভালো না লক্ষণ খারাপ। হুজুর, আজ বলো। রাত্রে একটি সুন্দরী মেয়ে ক্যাম্পে পাঠিয়ে দিবেন, বিনিময়ে যা চাবেন তাই দেব। এই নিন হুজুর। এই হারামজাদা, এখন মেয়ে ভাবি কোথায়? ক্যাম্পে যে মেয়ে না পাঠালে রাত্রে যে তারা বাড়িতে এসে পড়ে, হ্যালো, তখন এই ঝামেলাটা কে পোহাবে? চিন্তা করবেন না হুজুর, এই মেয়ে তো আমার কাছে আছে। আছে মানে? ওই ওই টাকার বিটকেসটা আমার হাতে দিলে মেয়েও আমি আপনার হাতে তুলে দিব। তাই নাকি? সত্যি বলছিস মন? হ্যাঁ হ্যাঁ, আরে আলী টাকা হলে পারে না এমন কোনো কাজই নেই। তাহলে এই মুহূর্তে এই নেই টাকা। আরে মেয়েটাকে কিন্তু রাত হওয়ার আগেই চাই। তাহলে আপনার একটু অপেক্ষা করুন, আমি এখনই আর ঠিক আছে। হুজুর, আপনার কথা শুনে আমি একেবারে কাপড় নষ্ট করে ফেলেছিলাম। চুপ বলছে। যদি মেয়ে না পাওয়া যেত তাহলে রাত্রে হয়তো তোর বউ, নাউজুবিল্লাহ, কয় কি? না হয় আমার বউকে নিয়ে ওই ক্যাম্পে দিয়ে আসতে হতো। তুমি বললে দেশের পরিস্থিতি যে ভালো না, আমাদের নিরাপদ স্থানে নিয়ে যাবে। আমাকে চেয়ারম্যান সাহেবের বাড়িতে নিয়ে আসলে কেন? আরে হাসি, এই চেয়ারম্যান সাহেবের বাড়ি থেকে নিরাপদ জায়গা আর কোথাও নাই। আমার হুজুরের কথা মানলে তোমার কপাল খুলে যাবে হাসি। তুমি তো দেশের শত্রু। তোমার মুখ হাসি, তোমার মুখে তো এইসব কথা মানায় না হাসি। আমরা যা করেছি আর তোমার ভালোর জন্যই করেছি। এই শয়তানের তালে তাল মিলিয়ে আমাকে এখানে বের হতে হবে। কিভাবে বের হতে? আচ্ছা চেয়ারম্যান সাহেব, হ্যাঁ হাসি, আমাকে কি করতে হবে? আপনারা যা বলবেন আমি তাই করব। তোমাকে যে ওই মিলিটারি ক্যাম্পে থাকতে হবে, আর তুমি ওদেরকে সেবা করলে তুমি পাবে অনেক টাকা। তুমি আমার স্বামী হয়ে আমাকে এই নরকে নিয়ে আসলে। স্ত্রী সন্তান ওই দেশের চেয়ে এই টাকা যে আমার কাছে অনেক বেশি, আর টাকা হলে আলী সব কাজই করতে পারে। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ হাসি, আমি আজ পর্যন্ত কোনো পরপুরুষের সাথে রাত কাটাইনি। নাউজুবিল্লাহ। আমার তো ভয় করবে, লজ্জা লাগবে। আজ আপনার সাথে প্রথম রাত কাটিয়ে লজ্জাটা একটু ভাঙিয়ে নিতে চাই। ভাব ভালো না লক্ষণ খারাপ। কি করছো? আরে মানুষের মধ্যে কি করছিলে তুমি? ছি 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 ছি। আমি ঠিকই করছি চেয়ারম্যান সাহেব, ওদেরকে এখান থেকে চলে যেতে বলে। আমাকে মিলিটারি ক্যাম্পে এখনই দিয়ে আসবেন। মুন্সি আলী, বলেন হুজুর। তোরা তোরা এখান থেকে চলে যা। ঠিক আছে ঠিক আছে হুজুর, হুজুর। যাবো। এই চল আলী। হ্যাঁ চল, তাই চল। এসো এসো হাসি, এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে
তারপর তোমাকে ওই মিলিটারি ক্যাম্পে নিয়ে রেখে আসবো। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাই চলুন। হ্যাঁ ঠিক আছে, তাই চলো। হে পড়ুয়ার একই হাসি, একই করছো, একই করছো। বাঙালির নারী হাসতে হাসতে মরতে পারে, কিন্তু ওই পশু মিলিটারির কাছে কোনোদিন ইজ্জত দিতে পারে না। তুমি আমাকে মেরো না হাসি। তুমি যা বলবে আমি তাই করব। তুই তাহলে আমাকে এখনই বাড়িতে পৌঁছে দিয়ে আসবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হাসি, তাই চলো হাসি। আমি এই মুহূর্তে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে আমাদের এই মাতৃভূমিকে রক্ষা করতে। হ্যাঁ হ্যাঁ মুক্তি ভাই, আমরা পারবো। কিন্তু আমরা তো না খেয়ে ওদের সাথে যুদ্ধ করতে পারবো না। 1952 সালে যুদ্ধ করে যখন আমাদের মাতৃভাষাকে আমরা ছিনিয়ে আনতে পেরেছি, তাহলে আমরা এই স্বাধীনতাকেও ফিরিয়ে আনতে পারবো। তুমি ভয় করো না মুক্তি ভাই। না খেয়ে আমরা ওদের সাথে যুদ্ধ করবো কি করে সরকার? প্রয়োজনে গাছের লতা পাতা খেয়ে আমাদেরকে শক্তি অর্জন করতে হবে মুক্তি ভাই। এভাবে ভেঙে পড়লে আমাদেরকে চলবে না। না সরকার ভাই, গাছের লতা পাতা খেয়ে আর তোমাদের শক্তি অর্জন করতে হবে না। আমি কয়েকবারই ঘুরে কিছু খাবার তোমাদের জন্য নিয়ে এসেছি। এসো আমরা তিনজনে মিলে এই খাবারটি খেয়ে নিই। হ্যাঁ 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 মালিক, খেয়ে নে, আমরা বড়ই ক্ষুধার্ত। মালিক মুক্তিযোদ্ধারা শোনো, আমাদের আর কোনো ভয় নেই। আমরা এখন দেশ স্বাধীন করতে পারবো ইনশাআল্লাহ। এত তাড়াতাড়ি আমরা এই দেশটাকে কিভাবে স্বাধীন করতে পারবো মালিক? তাহলে শুনুন সরকার সাহেব, আমি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে শুনে এলাম রংপুরে, শেরপুরে, জামালপুরে মুক্তিযোদ্ধাদের কাছে ওই পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীরা আত্মসমর্পণ করছে। এমনকি সারা দেশে মুক্তিযোদ্ধাদের কাছে ওই পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীরা আত্মসমর্পণ করবে। জয় আমাদের হবে ইনশাআল্লাহ, জয় আমাদের হবে। তাহলে এবার সবাই চলো, আমরা এক্ষুনি ওই মিলিটারি ক্যাম্প আক্রমণ করবো। হ্যাঁ তাই চলো। হ্যাঁ হ্যাঁ মুক্তি ভাই, তাই চলো। পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। এই হারামজাদা গেল কোথায়? হুজুর তাহলে বল এখন যুদ্ধের খবর কি? একেবারে সর্বনাশ। তার মানে ভাব ভালো না, লক্ষণ খারাপ। অনেক মিলিটারি এই মুক্তিযোদ্ধাদের হাতে মারা যাচ্ছে, আর মিলিটারিরা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করছে হুজুর। তাহলে ওই কুত্তার বাচ্চাটা কিন্তু আমাদেরকে ছাড়বে না। মুক্তিযোদ্ধারা বিজয় উল্লাস করছে আর জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিচ্ছে। মুন্সি আলী বলেন হুজুর। এই এলাকায় যত মুক্তিযোদ্ধা আছে আজ রাতে সবার বাড়ি ঘর চালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে তারপর সুন্দরী মেয়েদেরকে তুলে নিয়ে আসবি আমার বাল্যতে। তারপর হুজুর ওই আগুন যে আমাদের উপরে মরতে হবে। আরে ঠান্ডা হবনসে, যখনই ওদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব, আপন জন হারানোর যন্ত্রণায় ভেঙে পড়বে। আর এই সুযোগে
আমরা ঢুকে পড়ব। তাহলে 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 চল মুন্সি, এখনই আক্রমণ করতে হবে। হ্যাঁ তাই চলো। তোরা দেশ স্বাধীন করে বাড়িতে ফিরে এসে আমাদের বাড়ি আমরা হলাম পশ্চিম পাকিস্তানি একবারে খাস চামচা। আরে আমরা জয় হতে পারলাম না, কিন্তু ওদেরকে আমরা শান্তিতে থাকতে দিব না। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমরা এই দেশটাকে পাকিস্তানি মানবো। একেবারে ঠিক কথা বলেছি। তোরা দেশের যে শত্রু, তুই যে আমরা জাতির শত্রু। তোরা স্বাধীন দেশে বেঁচে থাকা তোদের কোনো অধিকারই নেই। তুমি তুমি আমার স্ত্রী হয়ে আমাকে তুমি মারতে পারলে। একজন জান্ত্রহীন রাজাকার আমার স্বামী হতে পারে না। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে আমাদের বাড়িতে আসছে, তাদের বাড়ি ঘর সব আগুন দিয়ে পুড়িয়ে মারছিস। তোদের মতো রাজাকার দেশে থাকতে দিলে স্বাধীন দেশে স্বাধীনতা যে থাকবে না, তাই তোকে আমি চিরতরে শেষ করে দিচ্ছি। হাসি হাসি হাসি, তুমি 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 ঠিকই করেছো হাসি। টাকার লোভে স্ত্রী সন্তান ওই দেশের সাথে আমি বেইমানি করেছি। আমি আমি তোমার কাছে একটি কথা বলে যাই হাসি। আমার আমার ছেলেকে আমার মতো হতে দিও না। ওকে ওকে যে মানুষের মতো মানুষ করে তোলো, মানুষ করে তোলো। পারলে তুমি এই পাপিকে ক্ষমা করে দিও হাসি, ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। আল্লাহ তোকে মাফ করলেও এই মুন্সি, আমি মুন্সি এই তোকে মাফ হারামজাদা, করব না। দাঁড়িয়ে কি দেখছিস? এই মুহূর্তে ওর হাত পা বেঁধে ফেল, তারপর নিয়ে যাবি আমার পাল্লতে। আমি তাই করছি হুজুর। তারপর ওকে আমার পাল্লতে নিয়ে আমার পাওনাটুকু আমি আদায় করে নেব। তারপর তারপর ওর বুকটার ভিতরে গুলি করে ওর স্বামীর কাছে ওর লাশটা পাঠিয়ে দিবি। আমি তাই করছি হুজুর। আপনি নিঃসন্দেহে বাংলায় চলে যান। যাবে না, যাবে না। ওকে যে শালি কি করে নিতে হয় এই দাঁত ভাঙার বংশে ভালো করে জানা আছে। ছেড়ে দেব শালি, তোকে লাড়াবাড়া করে ছেড়ে দেব। হুজুরের ভাব ভালো না, খারাপ। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছি, এখন স্বাধীনভাবে আমরা চলতে পারবো। আমাদের দেয়া যে কি আনন্দ লাগছে। মাগো,
দেখে যাও তোমার সন্তান ফিরে এসেছে এই জয়ের পতাকা হাতে। একই আমার বাড়ি ঘর স্ত্রী পুত্র কন্যা পরিবার সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। কাঁদিস নে রে মুক্তি ভাই, কাঁদিস নে। কে বলেছে তোর আপনজন নেই? এই স্বাধীন বাংলাদেশের প্রতিটি মানুষ যে তোর আপনজন ভাই। যুদ্ধে যদি আমি শহীদ হতাম সরকার, তাতেও আমার এতটুকু দুঃখ থাকতো না। যে স্বাধীন করে আমি সব হারিয়েছি, শুধু আপন বলতে আছে আমার শুধু এই পতাকা, কিছুই নেই আমার, আর কিছুই নেই, আর কিছুই নেই। দাঁড়াও মুক্তি ভাই, যদি রাত পোহালে দাঁড়াও মুক্তি ভাই, এই মুক্তি ভাই দাঁড়াও দাঁড়াও, আমাকে একা ফেলে দিও না মুক্তি ভাই, আমাকে একা ফেলে দিও না। আমাকে আর পিছু দেখো না সরকার ভাই। আপন জন যখন আমি সবই হারিয়েছি, তখন আমি এই স্বাধীন বাংলাটাকে আজ ঘুরে ঘুরে দেখব, আর প্রাণ ভরে নিঃশ্বাস নেব। আমি যদি বেঁচে থাকি সরকার ভাই, তাহলে আবার একদিন দেখা হবে, আবার একদিন দেখা হবে, আবার একদিন দেখা। মুক্তি ভাই, কি অদ্ভুত দুনিয়া! এই স্বাধীন বাংলায় কেউ হারছে, আবার কেউ কেঁদে চোখের জলে বুক ফাঁসাচ্ছে। হে সৃষ্টিকর্তা, তোমার নীলা বুঝা বড় দায়, তোমার নীলা বুঝা বড় দায়। তুমি কাউকে হাসাও, আবার কাউকে কাঁদাও, কাউকে কাঁদাও, কাউকে কাঁদাও। ভালো রেজাল্ট নিয়ে এমএ পাশ করেও যে আমার চাকরি মিলছে না, কিন্তু এদিকে যে আমার সরকারি চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার কপালে যে চাকরি জুটলো না। এদিকে ইন্টারভিউ দিতে দিতে আমার সরকারি চাকরির বয়স যে শেষ হয়ে গেছে, তাই এই সার্টিফিকেট রেখে কি লাভ? এই সার্টিফিকেট আমি ছিঁড়ে উচ্চ শিক্ষিত হলে কি বা লাভ? টাকার মামা দুলাভাই না থাকলে এই বাংলাদেশে চাকরি জুটে না। তুই ঠিকই বলেছিস দোস্ত, যদি আমার টাকাই থাকতো তাহলে যে আমার সরকারি চাকরির বয়স শেষ হতো না। আমার একটি কথা মানবি বন্ধু? বল দোস্ত। চাকরির আশা বাদ দিয়ে আমার হাতে হাত মিলা, দেখবি দেখবি অনেক টাকার মালিক হয়েছি। আমার যে কোনো টাকা পয়সা নেই দোস্ত, ব্যবসা করব কি দিয়ে? আরে আমি প্রাইমারি স্কুল পাস করে আমি ব্যবসায় নেমেছিলাম, আর তুই এমএ পাস করেও জিরো। আমি লেখাপড়া না করে আমি এখন কোটিপতি। তুই আমার সাথে কাজ কর, একদিন দেখবি তুই একদিন কোটি কোটি টাকার মালিক হয়েছিস। আর তাই বলে আমি এমএ পাস করে তোর হুকুমে কাজ করব? আরে সংঘর্ষ করলে বড়লোক হওয়া যায় না। এই সিগারেট খাবি? আমি তো সিগারেট খাই না দোস্ত। আরে বন্ধু, সিগারেট না খেলে কোনোদিন সংঘর্ষ থাকবে না। তুই একবার খেয়েই দেখ, সিগারেট খেলে ধান্দা হবে শুধু টাকা আর টাকা। সিগারেট খেয়ে নি। তাহলে আজ আসি বন্ধু, আবার দেখা হবে। তুই তুই কিন্তু কাল আমার সাথে দেখা করবি, কথাটা
মনে থাকে যেন। আর আর শুনি, টাকার জন্য কোনোদিন চিন্তা করবি না, আমি থাকতে। একই স্বাধীন ভাই, তুমি সিগারেট টানছো? কি আর করবো বিউটি, ইন্টারভিউ দিতে দিতে আমার সরকারি চাকরির বয়স যে শেষ হয়ে গেছে। আজ তুমি দেখছো সিগারেট, আর কাল দেখবে গাঁজা, আর পরশু দেখবে তুমি মদের বোতল। স্বাধীন ভাই, তুমি একটা ভদ্র ছেলে, আর তাছাড়া তুমি একটা মুক্তিযোদ্ধার সন্তান। এই মুক্তিযোদ্ধার কথা রাখো বিউটি, ওই মালিক চাচাও তো মুক্তিযোদ্ধা ছিল, সে কেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে? এই গ্রামের সবাই জানে সে একজন মুক্তিযোদ্ধা, কিন্তু সে তো মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পায়নি। তাই তাই এই মানুষের হাত পেতে জীবন চালাচ্ছে, এরই নাম কি স্বাধীনতা? আমি অত কিছু বুঝি না, তুমি আর কোনোদিন সিগারেট খেতে পারবে না। আরে আমি সিগারেট খেলে তাতে তোমার কি? আমি তোমাকে ভালোবাসি, তার জন্য বলছি তুমি আর সিগারেট খাবে না। ওই ব্যবসায়ী খুব খারাপ লোক, ও পারে না এমন কোনো কাজ নেই। তুমি আমাকে কথা দাও স্বাধীন ভাই, তুমি আর সিগারেট খাবে না। আরে বিউটি, আমি যে একজন বেকার ছেলে, তবুও তুমি আমাকে ভালোবাসো? আমি একজন ভদ্র ছেলেকে ভালোবাসি, তাই আমি আমার ভালোবাসাকে ওই খারাপ পথ থেকে ফিরিয়ে আনবো। বিউটি, তুমি আমাকে এত ভালোবাসো? ছুঁইও না বন্ধু, লজ্জা ভেঙে যায়। তাই নাকি? কাঁচা অঙ্গ ছুঁইলে আমার আগুন জ্বলে গা। ছুঁইও না বন্ধু, লজ্জা ভেঙে যায়। কাঁচা অঙ্গ ছুঁইলে আমার আগুন জ্বলে গা। থাকলে দূরে বুকটা পড়ে প্রাণটা বুঝি যায়। জ্বালা বাড়াস না বন্ধু অন্তরায়, আমার না জানি কি হয়ে যায়। জ্বালা বাড়াস না বন্ধু অন্তরায়, আমার না জানি কি হয়ে যায়।
পথে কোনোদিন পা বাড়াবে না? তোমাকে যদি কিছু করতে হয় তাহলে ওই মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু করো। আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে কি করব? তুমি যে মুক্তিযোদ্ধার সন্তান, তুমি যে এই দেশকে ভালোবাসো, চোখ বন্ধ করে চিন্তা করলে এর উত্তর তুমি ঠিকই পাবে। আসি স্বাধীন ভাই। আমি এমন কিছু করব এই মুক্তিযোদ্ধাদের নিয়ে, তা যে আমি ভেবে পাচ্ছি না। যাক, প্রথমে প্রাথমিক অবস্থায় আমি এই মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি ক্লাব করব, আর তারপর দেখা যাবে ভেবে চিন্তে কি করা যায়। জন্মভূমি বাঁচাতে গিয়ে হারিয়েছি সব আমার। জন্মভূমি বাঁচাতে গিয়ে হারিয়েছি সব আমার। স্বজন সব হারিয়ে ঘুরছে এখন পথে পথে। আপন স্বজন সব হারিয়ে ঘুরছে এখন পথে পথে। 30 লক্ষ প্রাণের দাবি, 30 লক্ষ প্রাণের দাবি। বাংলা থেকে তারাও রাজাকার, 30 লক্ষ প্রাণের দাবি, 30 লক্ষ প্রাণের দাবি। বাংলা থেকে তারাও রাজাকার, জন্মভূমি বাঁচাতে গিয়ে হারিয়েছে সব আমার। জন্মভূমি হারিয়েছে সব বাপ দাদার মাটি ভিটে ছেড়ে ওই পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে দেশকে রক্ষা করতে গিয়ে ওরা আমার সব কিছু কেড়ে নিচ্ছে। শুধু আমার সাথী আছে আমার এই বিজয়ী পতাকা। তাই তোকে সব সময় আমি আমার গায়ে জড়িয়ে রেখে সবকে আপন মনে করি। আমি ওকে ওই যে দেখ, আমরা যে পতাকাকে সম্মান করি সেই পতাকা ওই পাগল বেটা চুরি করছে।
ওই চুর বেটাকে ধরে আজ আমরা উচিত শিক্ষা দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। এবার চল। এই পতাকা দে। না দে না পতাকা। তুমি আমাকে মেরো না। না আমি এই পতাকা চুরি করিনি। না না আমাকে মেরো না। পতাকা চুরি না, আমি এই পতাকা টাকা চুরি। না। আমাকে তোমরা মেরো না। আমি এই পতাকা চুরি করিনি। ওই পতাকাই আমার সব। আমি ওকে নিয়েই আমার সব কিছু ভুলে থাকি। আমি এই দেশকে স্বাধীন করতে গিয়ে শুধুমাত্র এক পেয়েছি এই পতাকা। আমার সব হারিয়েছি, শুধু এই পতাকাটাই আমার আপন আছে। চুর কখনো চুরি করে শিকার হয় না দোষ। হ্যাঁ দোষ, ঠিকই বলেছিস। এবার চোরকে ধরে নিয়ে আমাদের ওই বিজয় ক্লাবে নিয়ে এমন শিক্ষাই দিব আর যেন কোনোদিন পতাকা চুরি করতে না পারে। এই রাজু রাজা, স্বাধীন ভাই, তোরা একজন দেশপ্রেমিক মানুষকে মারছিস কেন? স্বাধীন ভাই, এই বেটা তো পতাকা চুরি করছে। বিশ্বাস করো বাবা, আমি পতাকা চুরি করিনি। ৭১ যুদ্ধ করে ওই পতাকা আমি ছিনিয়েছি। ওরা নাকি বলে আমি পতাকা চুরি করেছি। চাচা, যেই পতাকাকে আমরা সম্মান করি সেই পতাকাকে আপনি পরে থাকেন কেন? হ্যাঁ বলেন শুনবে? চাচা। তাহলে শোনো, বলেন। ৭১ বঙ্গবন্ধু ডাকে দিয়েছিল, তোমাদের যার যার কাছে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে ঝাঁপিয়ে পড়ো। এই ডাকে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম দেশকে রক্ষা করার জন্য। দেশ স্বাধীন করে বাড়ি ফিরে এসে দেখি আমার পরম আপনজন স্ত্রী পুত্র কন্যা ঘর বাড়ি সব ওরা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। তাই ৭১ থেকে ওই পতাকাই যে আমার পরম আত্মীয়, তাই তো সবসময় আমার কাছে রাখি, আমার গায়ে জড়িয়ে রাখি বাবা। রাজু রাজা, স্বাধীন ভাই, তোরা যে মহা ভুল করেছিস ওনাকে অপমান করে। আরে উনি যে একজন সত্যিকারের দেশপ্রেমিক ও জন্মদাতা। তোরা ওনার পা ধরে মাপ চেয়ে নি। চাচা, আপনার পতাকা আপনি ফিরিয়ে নিন। মাপ চাও। চাচা, আমরা যে আপনাকে চিনতে পারিনি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ভুল করে অনুতপ্ত হয় তাদের উপর আমার আর কোনো রাগ নেই। আমি তোমাদেরকে মাফ করে দিলাম। কে তুই? তোকে তো অনেক চেনা চেনা মনে হচ্ছে। তুই কি আমার বাল্য বন্ধু সেই নয়ন? হ্যাঁ সরকার, তুমি কে যে আমাকে চিনতে পেরেছ, আমি সেজন্য খুব খুশি হয়েছি। আরে হতভাগা, ভাই হয়ে ভাইকে কি না চিনে থাকতে পারে? আয় ভাই, তুই আমার বুকে আয় আয়। আরে ভাই, তা এতদিন তুই কোথায় ছিলি আমাদেরকে ছেড়ে? যুদ্ধে সরকার ভাই, যুদ্ধে আমি সবকিছু হারিয়ে এই পতাকাকে সঙ্গে করে নিয়ে আমি ঘুরে ঘুরে দেশ দেখছিলাম। এতদিনে তোদের কথা মনে পড়লো, তাই গ্রামে আমি ফিরছিলাম। হঠাৎ শুনতে পারলাম রাতের আধারে বঙ্গবন্ধুকে তারা সপরিবারে হত্যা করেছে। তাই আমি আর গ্রামে ফিরলাম না। হঠাৎ বাপ দাদার বাটি ভিটের কথা মনে পড়ে গেল, তাই আমি গ্রামে ফিরে এসলাম। মুক্তি ভাই, এখন থেকে আমরা যে কটা দিন বেঁচে থাকবো, দুই ভাই যেন গলাগলি ধরে বাপ দাদার মা পিঠে কাটিয়ে দিতে পারি। মুক্তি ভাই, ঠিক আছে সরকার ভাই, তোমাদের ছেড়ে আমি আর কোথাও যাব না। সরকার ভাই, এই ছেলেটিকে। ও মুক্তি ভাই, ওকে তুমি চিনতে পারলে না? ও যে আমাদের বিজয়ের সন্তান। সরকার, দেশপ্রেমিকের সন্তান দেশপ্রেমিকই হয়,
আমি তোমাকে দোয়া করি তোমার বাবার মতো তুমি একজন দেশপ্রেমিক হয়ে ওঠো। আচ্ছা, এখন থেকে আপনি আর কোথাও যাবেন না। বলো, রাজা রাজু, রাজা রাজু, এই মুক্তি চাচাকে বাড়ি নিয়ে চল। হ্যাঁ হ্যাঁ, সবাই আমার বাড়িতে চলো। চলো মুক্তি ভাই। হ্যাঁ তাই চলো। রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। আরে শোন, আমি সেদিন ৭১ ছিলাম রাজাকারের কমান্ডার, আর দেশ স্বাধীন হওয়ার পর পরই হলাম আমি চেয়ারম্যান। এবার আমার স্বপ্ন আমি আমি এমপি নির্বাচন করব। হুজুর, এমন সে ৭১ থেকে বাঙালিদের আপনি যেভাবে বাস দিয়ে যাচ্ছেন, এমপি হতে পারলে না এই শালার বাঙালিদেরকে আটকালা বাস দিতে পারবেন হুজুর। মুন্সি, আমার মনে হয় এই দেশটা এখনো পাকিস্তানি আছে। কোন রকম যদি আমরা বা ওই রাজাকাররা সংখ্যাগরিষ্ঠ হতে পারি, তাহলে এদেশে আবার আমরা পাকিস্তানি পতাকা হুজুর, মুন্সি, ঘুমের করে এখনো আমি পাকিস্তানি পতাকা দেখি হুজুর। মুন্সি, তার স্বপ্ন যেন সত্যি হয়। কিন্তু ভয় হলো ওই সারামজাদা মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে। শালারা যেন মাঝে মাঝে ৭১ আগুনের ফুলকির মতো উঠে পড়ে। টাকা দিয়ে সে আগুন আমরা নিভিয়ে দেব হুজুর। আরে কি বলছিস মুন্সি? হ্যাঁ ঠিকই বলছি। টাকা দিয়ে বাঙালিদেরকে কিনা যায়, আর টাকা দিয়ে যে আমরা বিভিন্ন দলে নির্বাচন করতে পারছি। ক্ষমতা দেখাও, যে বিজয়ী পতাকা উড়েছে তারা কোনোদিনই এই পতাকা নামাতে পারবি না। পেটে ভাত নেই, মুখে আবার নীতিবান বাক্য। চুপ করতে সত্যি রাজাকারের বাচ্চা। ভুল করে গেছে বঙ্গবন্ধু, তোদের মতো দেশদ্রোহী করে সাধারণ ক্ষমা করে দিয়ে। তাই তোরা টাকা দিয়ে বিভিন্ন দলে মিশে গিয়ে এই দেশটাকে নরকে পরিণত করেছি। আমার যা সহ্য হচ্ছে না। আমি ঠিক আছি, তুই এই মুহূর্তে লালু গুন্ডাকে খবর দে, ওই শুয়োরের বাচ্চাকে দুনিয়ার মুখ থেকে একেবারে চির বিদায়। চুপ কর রাজাকারের বাচ্চা, চুপ, একদম চুপ। এই দেশের মুক্তিযোদ্ধার সন্তানেরা আবার জ্বলে উঠবে, তোদের মতো দেশদ্রোহী রাজাকারকে পথে ফালিয়ে মারবে। মনে রাখিস এই মুক্তি পাগলের কথা, মনে রাখিস। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাত পোহালে। আমার ভালো লাগছে না। এখনই এই মুহূর্তে ওই লালু গুন্ডাকে তুই খবর দে, ওই শুয়োরের বাচ্চাকে দুনিয়ার মুখ থেকে চির বিদায় করে দিতে হবে। আর যে পাগলের কথা সহ্য হচ্ছে না হুজুর, ওকে মার্ডার না করা পর্যন্ত আমাদের আর শান্তি নেই। এই মুহূর্তে লালু গুন্ডাকে খবর দে। আমি তাই করছি হুজুর। এবার চলো হুজুর। ঠিক আছে, ঠিক আছে, তাই চলো। আমি যে এক হতভাগা সন্তান, আমার মা আমাকে কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে,
মানুষের মতো মানুষ করেছেন, কিন্তু কিন্তু যে আমি মাকে সুখ দিতে পারলাম না। চাকরিটা হলো বাবা স্বাধীন? না মা, আমি যে আর সংসার চালাতে পারছি না রে বাবা। তোর চাকরিটা কি হলো বাবা? না। কেন? তুই যে মুক্তিযোদ্ধার সন্তান, তার পরিচয়টা তুই দিসনি। এই মুক্তিযোদ্ধাদের কথা শুনলে হাসে তারা মা। যে দেশে মুক্তিযোদ্ধা জীবনের রক্তপাত করে এই দেশকে স্বাধীন করেছে, তার ছেলে হয়েও তোর চাকরি হলো না বাবা? না মা। আর হয়তো ওরা মুক্তিযোদ্ধার নামের কথা শুনলে তো চাকরিটা দিয়ে দিত বাবা। আর মুক্তিযোদ্ধার কথা শুনলে তারা হাসবেই বা কেন? এই মুক্তিযোদ্ধাদের সম্মান করেছে বিভিন্ন ভাতা দিয়ে, তাদেরকে যেন ভিক্ষা দিচ্ছে মা। এদেশের কতগুলি রাজাকার এমপি মন্ত্রী হচ্ছে, তারা বলে কিনা এই মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে আমাদের কাছ থেকে ভিক্ষা নিচ্ছে মা। কি বলছিস তুই? এ যে মুক্তিযোদ্ধাদের লজ্জা মা। বাবা স্বাধীন, বলো মা। আমাদের কোনো সরকারি চাকরি করার কোনো দরকার নেই বাবা। কোনো কারখানায় চাকরি করে দুবেলা দুমুঠো ভাত তো খেতে পারবো। তুই যে মুক্তিযোদ্ধার সন্তান, তার পরিচয় দেওয়ার আর কাউকে দরকার নেই বাবা। না ভাবি, এভাবে আর ভেঙে বলে চলবে না। আবার একটি যুদ্ধ হবে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে নিয়ে। সে যুদ্ধে নেতৃত্ব দিবে ওদের মতো সন্তানেরা। মুক্তি ভাই, জীবনে তো দেশ স্বাধীন করে পেয়েছো, মানুষের দাঁড়ে দাঁড়ে অনেক অবহেলা। মুক্তিতেই পরিচয় হয়েছে তোমার মুক্তি পাগল বলে। এ দেশ ঘুরছে শুধু টাকার সন্ধান।